This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ভুল আর তাতেই ক্ষতি হয়ে গেল হাজার হাজার না লাখ লাখ মানুষের। ধরুন সকালের ফ্লাইট, ব্যাগ গুছিয়ে ট্যাক্সি বুক করে এয়ারপোর্টে গিয়ে দেখলেন ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আর এটা শুধু আপনার একার ফ্লাইট নয়, আপনার মতো হাজার হাজার মানুষের একই সমস্যা। তারা সবাই গিয়ে শুনছেন ফ্লাইট ক্যান্সেল, নয়তোবা ফ্লাইট ডিলে হচ্ছে, এবং সেটাও কত ঘন্টা ডিলে কেউ স্পষ্ট উত্তর দিতে পারছে না। এই অবস্থায় কেউ নিজের বৌভাতের অনুষ্ঠানে যেতে পারলেন না, কারোর আবার ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ায় চাকরি চলে যাওয়ার জো, কারোর মিস হয়ে গেল সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যার জন্য তিনি মাসের পর মাস অপেক্ষা করেছিলেন। কি এমন হলো যে দেশের সব থেকে বড় এয়ারলাইন ইন্ডিগো রাতারাতি ধসে পড়ল? চলুন আজ আপনাদের সেই ঘটনাই বলবো। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। ইন্ডিগোর যে এই ফ্লাইট বাতিল, সেটা কিন্তু একদিনের ঘটনা নয়। শুরুটা হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। চলতি সপ্তাহে তা প্রকটভাবে দেখা যায়। মঙ্গলবার থেকে শুরু হলো, 10টা 20টা করে ফ্লাইট বাতিল হতে শুরু করলো। বুধবারে গিয়ে তা শতাধিক ফ্লাইটে পৌঁছালো। বৃহস্পতিবারে 550-র বেশি ফ্লাইট বাতিল। শুক্রবারেও একই অবস্থা। শনিবারও ফ্লাইটের পরিষেবা স্বাভাবিক করতে পারল না ইন্ডিগো। তারা বলল, আমরা চেষ্টা করছি ফ্লাইটের পরিষেবা স্বাভাবিক করার। কিন্তু কি এমন হলো যে হঠাৎ করে দেশের এত বড় একটা এয়ারলাইন্স, যেখানে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করছেন, তা সে দেশের ভেতরেই হোক, অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটেই হোক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেখানে হঠাৎ কি এমন হলো যে এই অবস্থা হলো যে রাতারাতি সব ফ্লাইট ক্যান্সেল করে দিতে হলো? একটা নিয়ম নিয়েই যাবতীয় গোলযোগ বেঁধেছে। 2025 সালের গোড়াতেই ডিজিসিএ নতুন নিয়ম চালু করেছিল, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন রুলস। এই নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছিল পাইলটদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। তার পাশাপাশি বলা হয় রাতের ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে, কমানো হবে ডিউটি আওয়ার্সও। এবার কেন এই বিষয়টা, তার জন্য একটুখানি বুঝতে হবে পাইলটদের ডিউটি। আমরা সবাই জানি যে পাইলটরা লাখ লাখ টাকা মাইনে পায়, কিন্তু তাদের কাজ কতটা কঠিন ভাবুন তো। তার হাতেই নির্ভর করে হাজার হাজার মানুষের প্রাণ। তাদের এক মুহূর্তে সামান্য একটা যদি ভুলচুক হয়ে যায়, তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই কারণেই পাইলটদের কিন্তু পর্যাপ্ত বিশ্রামের দরকার। সেই ব্যবস্থাই করেছিল সরকার। আগে তারা সপ্তাহে 36 ঘন্টা বিশ্রামের সময় পেতেন। নতুন নিয়মে তা বাড়িয়ে সপ্তাহে 48 ঘন্টা করা হয়, অর্থাৎ পাইলটদের সপ্তাহে 2 দিন অন্তত ছুটি দিতেই হবে। নতুন নিয়মে বলা হয় দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সপ্তাহে সর্বাধিক 35 ঘন্টা ডিউটি করতে পারবেন পাইলটরা। মাসে 125 ঘন্টা এবং বছরে সর্বাধিক 1000 ঘন্টা কাজ করতে পারবেন। আরেকটা নিয়মও কিন্তু বলা হয়েছিল, যদি কেউ ছুটি নেন তাহলে সেই ছুটিটা কিন্তু আলাদাভাবে গণ্য করা হবে। অনেক এয়ারলাইন্সে এটা করছিল যে কেউ যদি কোনো পাইলট ছুটি নেন, তাহলে তার ছুটিটা ওই উইকলি অফের মধ্যে ধরে নেওয়া হচ্ছিল। নির্দেশিকায় কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই 48 ঘন্টার মধ্যে এই ছুটির হিসেব ধরা হবে না। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে শিফট অ্যাডজাস্ট করতে হবে না পাইলটদের। নতুন নিয়মে আরও বলা হয় যে একজন পাইলট এবার থেকে রস্টারে রাতের মাত্র 2টো ল্যান্ডিং করতে পারবেন, যা আগে ছিল 6টা। আর এখানেই কিন্তু ইন্ডিগো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের দেশে ইন্ডিগোই সব থেকে বেশি নাইট ল্যান্ডিং করায়, অর্থাৎ ইন্ডিগোর প্লেন কিন্তু সব থেকে বেশি চলে রাতের বেলায়। আর শুধুমাত্র নিয়মটা পাইলটদের জন্য নয়, যারা বিমানে কাজ করছেন ক্রু মেম্বার, তাদেরও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দিতে বলা হয়েছিল। 24 ঘন্টার মধ্যে অন্তত 10 ঘন্টা বিশ্রামের সময় দিতে বলা হয়েছিল নতুন নিয়মে। যাবতীয় নিয়ম কিন্তু তৈরি করা হয়েছিল যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর জন্য, কিন্তু ইন্ডিগোর কাছে এটাই যেন একটা টাইম বোমা তৈরি হয়, কারণ ইন্ডিগো প্রস্তুতি ছিল না। নিয়ম বদলানোর জন্য ইন্ডিগোর হাতে কিন্তু পর্যাপ্ত সময় ছিল, কারণ প্রথম ধাপে এই নতুন যে নিয়ম তা জুলাই মাসে কার্যকর হয়েছিল। দ্বিতীয় ধাপে নিয়ম কার্যকর হয় নভেম্বর মাসে। ইন্ডিগো কিন্তু টানা টালবাহানা করে যাচ্ছিল, তারা কিছুতেই নতুন নিয়ম অনুসরণ করছিল না। শেষ পর্যন্ত তারা নতুন নিয়মে রস্টার তৈরি করে।
আর ব্যাস তারপরেই যাবতীয় সব কিছু ঘেটে গেল। ইন্ডিগোর হাতে সময় ছিল পাইলটের সংখ্যা বাড়ানোর, শিফট বদলানোর, নতুন রস্টার তৈরি করার। বাকি এয়ারলাইন্সে কিন্তু এই সমস্যা হয়নি, কারণ ইন্ডিগো এই নিয়ম মানছিল না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডিগো দেশের সবথেকে বড় বেসরকারি উড়ান সংস্থা, তারা দেশের মধ্যে সবথেকে বেশি ডোমেস্টিক ফ্লাইট চলাচল করায়। বাকি এয়ারলাইন্সে বিমানের সংখ্যা রাতের বেলায় কম থাকলেও ইন্ডিগোর কিন্তু ওভারনাইট সার্ভিস ঘন ঘন থাকে। নতুন নিয়মে যেখানে পাইলট নিয়োগ করা উচিত ছিল, সেখানে এয়ার ইন্ডিয়া কিন্তু আগে থেকে 500 পাইলট নিয়োগ করেছিল, আর ইন্ডিগো ঠিক উল্টো পথে হেঁটেছিল। তারা হায়ারিং ফ্রিজ করে দেয়, রস্টার প্ল্যানিংও ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল, তার উপরে গোদের ওপর বিস্ফোরা কর্মী ছাঁটাই। এর ফল একের পর এক ফ্লাইট বাতিল, কারণ ফ্লাইট ওড়ানোর মতো পাইলটই ছিল না। এমন ঘটনাও দেখা গিয়েছে যে বিমানবন্দরে প্রচুর যাত্রীর ভিড়, কোনো কোনো প্লেনে বোর্ডিংও হয়ে গেছে, কিন্তু তারপরে জানা যাচ্ছে পাইলট আসেননি, ক্রু নেই, কারণ তারা তো ওই নতুন রাস্টার অনুসরণ করছেন। তাদের যে ফ্লাইটের ডিউটি আর নিজেদের যে ডিউটি দেওয়া হয়েছে, অর্থাৎ রস্টার যা দেওয়া হয়েছে, তার সময়ই মিলছে না। তাদের বাড়ি থেকে আসতেও তো সময় লাগবে, মানে ভাবতে পারছেন একটা ফ্লাইটে যাত্রীরা বসে রয়েছে আর পাইলট তখন বাড়ি থেকে বেরিয়ে খবর পেয়ে আসছেন যে তাকে প্লেন ওড়াতে হবে। সব মিলিয়ে এই যে একটার পর একটা ফ্লাইট বাতিল হতে থাকলো, ধীরে ধীরে সেই চাপটা বিরাটভাবে বাড়ল। ছোট ছোট যে ফ্লাইট ডিলে হচ্ছিল সেইটাই বড় সংকট হয়ে ফ্লাইট ক্যান্সেলেশনের পর্যায়ে পৌঁছালো। একটা পরিচিত শব্দ আছে না, ডমিনোজ এফেক্ট, অর্থাৎ একটা কিছুতে ধাক্কা লাগলে তার প্রভাব বাকিগুলিতেও পড়ে, ঘুরে এসে সমস্ত বিষয়টাই বিপর্যস্ত হয়ে যায়। ইন্ডিগোর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই হয়েছে। একটা ফ্লাইট বাতিল মানে পুরো নেটওয়ার্কে ঝড়, আর একটার পরে একটা যখন বিমান বাতিল হতে থাকলো, সেই সংখ্যাটা ধীরে ধীরে 600-700-এ পৌঁছালো। আর যেখানে পাইলট নেই দিল্লিতে, কিন্তু সেদিনই ওই পাইলটের দরকার ছিল কলকাতায়, আর এই কারণে গোটা সিস্টেমটা ভেঙে পড়ে। শেষমেশ 100 নয়, 1000-এরও বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। বিমানবন্দরে 12 ঘন্টা, কেউ 24 ঘন্টা ধরে আটকে রয়েছেন। কেউ বিয়ের দিন যেতে পারেনি, কারোর এক্সাম মিস হয়েছে, কেউ আবার অফিসেই পৌঁছাতে পারেনি। আর সব থেকে বড় সমস্যা, তাদের লাগেজ চেক ইন হয়ে গেছে, তারা বাড়িও ফিরে যেতে পারছেন না, সঙ্গে খাবার নেই, জল নেই। আর তাছাড়া বিমানবন্দরে যা খরচ, তাতে সবার পক্ষেই কিন্তু এই এয়ারপোর্ট থেকে খাওয়া দাওয়া কিনে অ্যাফোর্ড করাটা সম্ভব নয়। আর এখানে কিন্তু আরও একটা বড় স্ক্যাম হওয়া শুরু হয়েছিল, টিকিটের দাম। যেখানে ইন্ডিগোর ফ্লাইট বাতিল হচ্ছিল, সেখানে যাত্রীরা কি করবেন? স্বাভাবিকভাবেই যাদের যাওয়া অত্যন্ত দরকার, তারা অন্য এয়ারলাইন্সের টিকিট কাটতে বাধ্য হন। আর সেখানেই দেখা যায় যে অন্য এয়ারলাইন্সগুলো এই ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বিরাট সুবিধা নিতে শুরু করেছে। সাধারণ দিনে যে দাম থাকে টিকিটে, তার তুলনায় 4 গুণ, 5 গুণ, এমনকি 10-12 গুণ বেশিও দাম হাঁকছে। একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন দিল্লি থেকে মুম্বাইয়ের নন স্টপ বিমানের ভাড়া পৌঁছেছিল 65,000-এ, ওয়ান স্টপ বিমানের ভাড়া 38,000 থেকে 48,000 বা 49,000-এর কাছে। কলকাতা থেকে মুম্বাইয়ের ইকোনমি ক্লাসের ভাড়া ছিল 90,000 টাকা, ভাবতে পারছেন? বেঙ্গালুরু থেকে নয়াদিল্লির ভাড়াও চাওয়া হচ্ছে 88,000 টাকা। যাত্রীদের কাছে এত টাকা আসবে কোথা থেকে? স্বাভাবিকভাবেই ডিজিসি এর কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে। তারপরে বাধ্য হয়ে পদক্ষেপ করে অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। বেঁধে দেওয়া হয় ফ্লাইটের ভাড়া, বলা হয় যে নির্দিষ্ট একটা সীমা পর্যন্তই ভাড়া নেওয়া যাবে। যেরকম যদি 500 কিলোমিটারের মধ্যে কোনো ফ্লাইট যাতায়াত করে, তাহলে 7,500 টাকার বেশি কোনোভাবেই ভাড়া চাওয়া হবে না। কিন্তু এই সংকটের সময় সেই ভাড়াই চাওয়া হচ্ছিল 40-50 হাজার টাকা। অর্থাৎ তফাৎটা বুঝতেই পারছেন যে কীরকমভাবে মুনাফা লুটছিল। আর এই ইন্ডিগোর পরিষেবায় বিপর্যস্ত হওয়ায় কেন্দ্রকেও কিন্তু বেশ কিছুটা নমনীয় হতে হয়েছে। ডিজিসি এর যে নিয়মগুলো ছিল তা আংশিক প্রত্যাহার করা হয়। পাইলট আর ফ্লাইটের ক্রু মেম্বারদের রস্টার তৈরির ক্ষেত্রে এয়ারলাইন্সগুলিকে সাপ্তাহিক ছুটি ও অন্য ছুটির মাঝে যে বিভাজনটা ছিল, অর্থাৎ যে বলা হচ্ছিল যে ছুটি অ্যাডজাস্ট করতে হবে না, তা কিন্তু আপাতত নিয়মটা তুলে নেওয়া হয়। অর্থাৎ সপ্তাহে 48 ঘন্টাই ছুটি পাবেন পাইলটরা। তার বেশি যদি তারা আলাদাভাবে কোনো ছুটি নেন, তাহলে তাকে ওই ডিউটিতে
অ্যাডজাস্ট করতে হবে। এফডিটিএল এর আরও একটা নিয়মে পরিবর্তন করা হয়। পাইলটদের সর্বাধিক ডিউটির আওয়ার্স যেখানে 12 ঘন্টা ছিল তা বাড়িয়ে 14 ঘন্টা করে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরে ইন্ডিগো কি করলো? তারা যাত্রীদের কাছে ক্ষমা চাইল। তাদের বলা হয়েছে কেন্দ্রের তরফে যে যাবতীয় রিটার্ন করে দিতে হবে, অর্থাৎ টিকিটের যে দাম নেওয়া হয়েছিল, এতদিন ধরে যে এত শয়ে বিমান প্রত্যেক দিন বাতিল হলো, যাবতীয় রিফান্ড তাদের করতে হবে এবং সময়টা কিন্তু খুব সীমিত। রবিবার 7 ডিসেম্বর রাত 8টার মধ্যে ইন্ডিগোকে যাবতীয় যাত্রীদের সমস্ত টাকা রিফান্ড করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার জন্য নির্দিষ্ট প্যাসেঞ্জার সাপোর্ট এবং রিফান্ড ফেসিলিটেশনের সেলও তৈরি করতে বলা হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে ইন্ডিগো কী কী পদক্ষেপ করছে তাও কিন্তু জানতে চেয়েছে কেন্দ্র। মনে করা হচ্ছে ইন্ডিগোর বিরুদ্ধে এবার কোনো কঠোর পদক্ষেপ করতে পারে সরকার। আর ইন্ডিগোর যে এত শয়ে বিমান বাতিল করলো এই এক সপ্তাহ ধরে, তার ফল কিন্তু তাদের ইতিমধ্যেই দিতে শুরু করতে হয়েছে। ডিজিসিএ ইতিমধ্যেই শোকজ করেছে ইন্ডিগো সিইও পিটার এলবার্সকে। তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে যে কেন এক সপ্তাহ ধরে এত সংখ্যক বিমান বাতিল হলো এবং বাকি ফ্লাইট দেরিতে চলল। আগামী 24 ঘন্টার মধ্যেই তাকে কিন্তু এই জবাব দিতে হবে। আর যদি নির্দেশ না মানেন, জবাব না দেন, তাহলে সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইন্ডিগো ইতিমধ্যেই জানিয়েছে যে তারা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু সময় লাগবে। ইতিমধ্যেই তারা নাকি 95% যাবতীয় ব্যবস্থা করে নিয়েছে, অর্থাৎ ফ্লাইট সার্ভিস রিস্টোরেশন চলছে তাদের। তারা চেষ্টা করছে আপাতত দিনে 1500 করে ফ্লাইট ওঠানামা যাতে করাতে পারে। তবে রস্টার ঠিক করতে হবে, এখনও তাদের বাড়াতে হবে পাইলটের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন পুরো নেটওয়ার্ক নর্মাল হতে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে। আসলে কেন্দ্রের এই নিয়মটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু ইন্ডিগোর অপ্রস্তুতি এবং খারাপ প্ল্যানিংয়েই এটাকে একটা জাতীয় বিপর্যয়ের পর্যায়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত ইন্ডিগো কবে ফ্লাইট পরিষেবা স্বাভাবিক করতে পারে তার দিকে যেরকম নজর থাকবে, তেমনই ইন্ডিগোর বিরুদ্ধে কেন্দ্র কোনো কড়া পদক্ষেপ করে কিনা তার দিকেও কিন্তু সবাই এখন নজর রাখছে। এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।